ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা জিকে 2020 সিরিজের প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? আমরা এটা সবাই জানি যে রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এটি আমাদের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এর পাশাপাশি আমাদেরকে আরও জেনে রাখতে হবে যে হিমাচল প্রদেশ, এই হিমাচল প্রদেশে যে বায়োস্ফিয়ার রিজার্ভ বা ন্যাশনাল পার্ক রয়েছে সেটা হলো কি পিন ভ্যালি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পিন ভ্যালি যে বায়োস্ফিয়ার রিজার্ভ বা ন্যাশনাল পার্ক কোথায় আছে? হিমাচল প্রদেশ। এছাড়া মহারাষ্ট্রে আমাদের মনে রাখতে হবে পেঞ্চ, পেঞ্চ যে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে এটি আমাদের মহারাষ্ট্রে। এছাড়া কর্ণাটকে খুব গুরুত্বপূর্ণ একটা নাম বন্দিপুর, বন্দিপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। ঠিক আছে, এগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? এটি ভূগোলের একটি প্রশ্ন যে বিভিন্ন আমাদের জানার দরকার বিভিন্ন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের বিভিন্ন খুব গুরুত্বপূর্ণ যে সর্বোচ্চ শৃঙ্গগুলো রয়েছে এবং জানতে হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আমরা কি জানি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডেল শৃঙ্গ। ঠিক আছে, এটি হচ্ছে স্যাডেল শৃঙ্গ। আমাদের মনে থাকবে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডেল শৃঙ্গ। এটি কোথায় অবস্থিত? এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এছাড়া আমাদের একটু মনে রাখতে হবে যে আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এক্ষেত্রে বিতর্ক আছে যে গডউইন অস্টিন বা কেটু বলে যেটা আমরা পরিচিত, গডউইন অস্টিন বা কেটু, এটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু এটি বর্তমান পাক অধিকৃত, এটি পাক অধিকৃত, পাকিস্তানের অধিকৃত আছে। এবং সম্পূর্ণভাবে ভারতের যেটা অধিকারে রয়েছে, ভারতের সম্পূর্ণ অধিকারের সর্বোচ্চ শৃঙ্গ যেটি, সেটি হলো কি? আমাদের নন্দা দেবী। কী হবে? নন্দা দেবী। ঠিক আছে, এবং নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কি? মাউন্ট এভারেস্ট। এটি আমাদের মনে রাখতে হবে, মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উচ্চতা কত? 8,850 মিটার। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এছাড়া দক্ষিণ ভারতের সর্বশৃঙ্গের নাম কি? আনাই মুদি। দক্ষিণ ভারতের সর্বশৃঙ্গের নাম কি? আনাই মুদি। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, আনাই মুদি। এবং নীলগিরি পর্বতের সর্বশৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বশৃঙ্গের নাম হলো দোদা বেতা, দোদা বেতা। ঠিক আছে, এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী হবে? স্যাডেল শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন, কে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে? আমাদের উত্তর হবে কি? কুমারগুপ্ত, চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। উত্তর হবে আমাদের কুমারগুপ্ত। আমাদের উত্তর হবে কুমারগুপ্ত। ঠিক আছে, উত্তর কী হবে? কুমারগুপ্ত। এক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে আমাদের এই কুমারগুপ্ত তিনি শিলাদিত্য নামে পরিচিত ছিলেন। কী নামে পরিচিত ছিলেন? শিলাদিত্য নামে পরিচিত ছিলেন। খুব পরীক্ষাটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন কে? বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি, তিনি খলজি শাসক ছিলেন, খলজি বংশের। ঠিক আছে, বখতিয়ার খলজি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন কে? বখতিয়ার খলজি। এটা পঞ্চম শতকে, ঠিক আছে, পঞ্চম শতকেরই তৈরি হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় করেছিলেন কে? কুমারগুপ্ত। এই কুমারগুপ্ত শিলাদিত্য নামে পরিচিত ছিলেন। এছাড়া আমাদের খুব ইম্পর্টেন্ট নাম সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে কী বলা হতো? সমুদ্রগুপ্ত আমাদের নৌবিদ্যায় তিনি পারদর্শী ছিলেন। এছাড়া তিনি সঙ্গীত বিদ্যায় পারদর্শী ছিলেন। ঠিক আছে, এই সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরিসেন। এলাহাবাদ প্রশস্তি রচয়িতা কে? হরিসেন। ঠিক আছে, এলাহাবাদ প্রশস্তি, হরিসেন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষাতে আসে। এছাড়া এই চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত এবং প্রথম কুমারগুপ্ত, এই নামগুলো আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগীয় ভারতে কোন শাসক প্রথম বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? দেখো, এটা ইতিহাসের একটা কোশ্চেন যে প্রথম বাজার দর নিয়ন্ত্রণ চালু করেছিলেন কে? মধ্যযুগীয় শাসক, অর্থাৎ সুলতানি যুগ, সেই সময়কার একটা যে বিশেষ ব্যবস্থা ছিল বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, এটা চালু করেছিলেন কে? ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক। আমরা কি জানি? এটি হবে আলাউদ্দিন খলজি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন
যে আলাউদ্দিন খলজি প্রথম বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। কি চালু করেছিলেন? বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা। এছাড়া এই আলাউদ্দিন খলজির আমলে এছাড়া তিনি কি চালু করেছিলেন? দাগ ও হুলিয়া প্রথা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দাগ ও হুলিয়া প্রথা। দাগ ও হুলিয়া, ঠিক আছে, তিনি যে দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিলেন এই আলাউদ্দিন খলজি, ঠিক আছে। এবং এই আলাউদ্দিন খলজির আমলে কে এসেছিলেন? আমির খসরু। আমির খসরু, যিনি কী নামে পরিচিত ছিলেন? এই আমির খসরু কি হিন্দুস্তানের তোতা পাখি, তিনি হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত ছিলেন, ঠিক আছে। এছাড়া ইলতুৎমিশ আমরা জানি কি, তিনি 40 চক্র। এছাড়া ইলতুৎমিশ কী নামে পরিচিত? 40 চক্র যিনি প্রবর্তন করেছিলেন, ঠিক আছে, 40 চক্র। এছাড়া ইকতা প্রথা চালু করেছিলেন কে? ইকতা প্রথা চালু করেছিলেন ইলতুৎমিশ, ঠিক আছে। এবং এই যে ফিরোজ শাহ তুগলক, তিনি কী কাজে যুক্ত ছিলেন? তিনি সেই সময়কার যে কর্মসংস্থান বিনিয়োগ, যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যেটা আমরা বলি, এমপ্লয়মেন্ট যে এক্সচেঞ্জ কার্ড, তিনি কর্মনিয়োগ যে দপ্তর তিনি চালু করেছিলেন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কর্মনিয়োগ দপ্তর চালু করেছিলেন কে? ফিরোজ শাহ তুগলক। তিনি সুলতানি যুগের আকবর নামে পরিচিত ছিলেন। তিনি সুলতানি যুগের আকবর, সুলতানি যুগের আকবর নামে পরিচিত ছিলেন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে সুলতানি যুগের আকবর নামে কে পরিচিত ছিলেন? ফিরোজ শাহ তুগলক। তিনি কর্মনিয়োগ দপ্তর ফিরোজ শাহ তুগলক চালু করেছিলেন, এমপ্লয়মেন্ট যে কার্ড। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটির সীমান্তের সঙ্গে মায়ানমারের সীমানা যুক্ত নেই? দেখো, আমরা কি জানি? ভারতের পূর্ব সীমানা কে রয়েছে? যে মায়ানমার রাজ্য, মায়ানমার, তাই তো, মায়ানমার দেশটি অবস্থিত পূর্ব সীমানা। উত্তর সীমানায় কি রয়েছে? উত্তর সীমানায় চীন। এই যদি আমরা ভারতবর্ষ দেখি, ভারতবর্ষের উত্তরে কী রয়েছে? চীন, নেপাল, ভুটান, তাই তো। এবং এই পূর্ব সীমানায় কী রয়েছে? বাংলাদেশ। এবং উত্তর পূর্ব সীমানা বরাবর রয়েছে কি? মায়ানমার। উত্তর পূর্ব সীমানা বরাবর রয়েছে কি? মায়ানমার, তাই তো। এবং এদিকে রয়েছে কি আমাদের? এই যে এখানে পাকিস্তান, পশ্চিম, উত্তর পশ্চিম, ঠিক আছে। এদিকে রয়েছে কি? পাকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান এখানে আছে, তাই তো, অল্প সীমানা। সবচেয়ে কম আফগানিস্তানের সাথে, সবচেয়ে বেশি রয়েছে কার সঙ্গে? বাংলাদেশের সঙ্গে। এবং দক্ষিণ সীমানায় কী রয়েছে? শ্রীলঙ্কা। ভারতের দক্ষিণ সীমানায় কী রয়েছে? শ্রীলঙ্কা, ঠিক আছে। এগুলো একটু মনে রাখতে হবে আমাদের। এবং এখানে প্রশ্ন আমাদের বলেছে যে রাজ্যটির সঙ্গে সীমানা মায়ানমারের সঙ্গে যুক্ত নেই। দেখো, আমরা সবাই জানি যে আসাম রাজ্যটির সঙ্গে মায়ানমারের সীমানা নেই, কারণ মায়ানমার একদম ভারতবর্ষের পূর্ব উত্তর পূর্ব সীমানা বরাবর রয়েছে। এখানে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলির সঙ্গে সীমানা আছে, আসামের সাথে সীমানা নেই। কোন রাজ্য প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গ্রহণ করে, বা কোন রাজ্যে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়? ঠিক আছে, এটা কি হবে? রাজস্থান। আমরা সবাই জানি ভারতবর্ষে প্রথম ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল কোথায়? রাজস্থান। কত সালে? 1959 সালে। 1959 সালে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এই অন্ধ্রপ্রদেশ কি? অন্ধ্রপ্রদেশ হলো ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। এছাড়া বিহার কি? বিহার হলো সবচেয়ে শিক্ষার হার কম একটা রাজ্য। এবং কর্ণাটক মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো বিভিন্ন পরীক্ষার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপর রেনেসা শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়? সবাই আমরা জানি রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাকে লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি, ঠিক আছে। রেনেসাঁ শিল্প যে চিত্রটির কে অঙ্কন করেছেন কে? লিওনার্দো দা ভিঞ্চি। পরবর্তী প্রশ্ন, নিউমিসমেটিক্স যার অধ্যয়ন, অর্থাৎ নিউমিসমেটিক্স এই বিষয়টা কোন সম্পর্কিত? অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন বিদ্যা বিভিন্ন রিলেটেড আছে। সেক্ষেত্রে নিউমিসমেটিক্স এটি হলো মুদ্রা সম্পর্কিত বিদ্যা। মুদ্রা, কয়েন সম্পর্কিত বিদ্যা। কয়েন সম্পর্কিত বিদ্যা হলো নিউমিসমেটিক্স। এছাড়া পাথর বা শিলা, এটা কি সম্পর্কিত বিদ্যা? পাথর বা শিলা হচ্ছে পেট্রোলজি। পেট্রোলজি, পেট্রোলজি হলো পাথর বা শিলা সম্পর্কিত বিদ্যা। এছাড়া আরও কি জানি আমরা, যে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেমন দেয় টক্সিলজি। টক্সিলজি কোন সম্পর্কিত বিদ্যা? টক্সিলজি হলো বিষ সম্পর্কিত বিদ্যা। এছাড়া এন্টামোলজি,
মোলজি খুব পরীক্ষাতে আসে। এন্টোমোলজি হলো পতঙ্গ সম্পর্কিত বিদ্যা। ঠিক আছে। পেডোলজি, পেডোলজি কোন সম্পর্কিত বিদ্যা? পেডোলজি হলো আমাদের মৃত্তিকা বা মাটি সম্পর্কিত বিদ্যা। এবং ঠিক আছে, মনে থাকে যেন এগুলো আমাদের পড়তে হবে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2024 সালে ভারতরত্ন পুরস্কার পায়? ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রিসেন্ট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, যে 2024 সালে ভারতরত্ন পুরস্কার কে পান? আমরা জানি কি, ডক্টর এপিজে আব্দুল কালাম 2024 সালে তিনি পান না, পণ্ডিত রবিশঙ্কর ইনিও পান না, বিক্রম সারাভাই নয়। কী হবে? আমাদের প্রশ্নের উত্তর হবে কর্পূরী ঠাকুর। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে যে কর্পূরী ঠাকুর তিনি 2024 সালে ভারতরত্ন পুরস্কার পান। এছাড়া একটু মনে রাখতে হবে যে প্রথম 1954 সালে প্রথমবার ভারতরত্ন পুরস্কার কে কে পেয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট আমাদের প্রশ্ন। কে পান? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান, চক্রবর্তী রাজা গোপালাচারী, আর কে পেয়েছিলেন? সিভি রামন। ঠিক আছে। এবং ডক্টর এপিজে আব্দুল কালাম কত সালে পায়? 1997 সালে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। 1997 সালে তিনি কে ছিলেন? ভারতের রাষ্ট্রপতি ছিলেন, পরমাণু বিজ্ঞানী ছিলেন। কততম 11তম রাষ্ট্রপতি ছিলেন তিনি, তাই তো? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এবং পণ্ডিত রবিশঙ্কর তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? পণ্ডিত রবিশঙ্কর সেতার, তাই তো? পণ্ডিত রবিশঙ্কর সেতার। তিনি কত সালে ভারতরত্ন পান? খুব আসে 1999 সালে। 1999 সালে। ঠিক আছে। এবং বিক্রম সারাভাই কি? তিনি স্পেস রিসার্চ সেন্টার, যেটা আমাদের বিক্রম সারাভাই প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এরপর মনে রাখতে হবে মোহিনীঅট্টম ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? এটা আমাদের যে শাস্ত্রীয় নৃত্য, 8টি ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে। আমাদের শাস্ত্রীয় নৃত্য কয়টি? শাস্ত্রীয় নৃত্য 8টি, তাই তো? 8টি শাস্ত্রীয় নৃত্য। এই 8টি শাস্ত্রীয় নৃত্য মনে রাখতে হবে। মোহিনীঅট্টম কোথায় দেখা যায়? মোহিনীঅট্টম আমাদের দেখা যায় তামিলনাড়ুতে। মোহিনীঅট্টম আমাদের কেরালাতে। মোহিনীঅট্টম কেরালা। ঠিক আছে। তামিলনাড়ুতে কি আছে? ভারতনাট্যম। একটু মনে রাখতে হবে, ভারতনাট্যম আমাদের তামিলনাড়ু। ঠিক আছে, ভারতনাট্যম তামিলনাড়ু। মোহিনীঅট্টম কেরালা। কীভাবে মনে রাখবো? যে মোহিনীঅট্টম মোহনা, ঠিক আছে, মোহনা এভাবে মনে রাখতে পারো। কেরালা উপকূল, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। মোহিনীঅট্টম বা মোহিনী হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেরালা হচ্ছে সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ একটা স্টেট, শিক্ষার হার সবচেয়ে বেশি। ঠিক আছে, এভাবে আমরা মনে রাখতে পারি। মোহিনীঅট্টম কেরালা। ভারতনাট্যম কী হবে? ভারতনাট্যম তামিল। দেখো ভারতনাট্যম আছে, তামিলনাড়ু হবে ভারতনাট্যম তামিলনাড়ু। ঠিক আছে। আসামে কোন শাস্ত্রীয় নৃত্য দেখা যায়? আসামে হচ্ছে শাস্ত্রীয়। আসামে শাস্ত্রীয় নৃত্য দেখা যায়। ঠিক আছে। এছাড়া মনে রাখতে হবে আমাদের টোটাল 8টা শাস্ত্রীয় নৃত্য আছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? আমরা জানি যে ভারতবর্ষে প্রথম সংবিধান সংশোধন হয় 1951, তাই তো? এরপর যে বিভিন্ন সংবিধান সংশোধন হয়েছিল, সেই সংবিধান সংশোধন সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে। এক্ষেত্রে কী হবে? যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1992 সালে। ঠিক আছে, 73তম সংবিধানের মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা ভারতের সংবিধানে যুক্ত হয়। এবং 74তম সংশোধনের মাধ্যমে কী হয়েছিল? পৌরসভা, যে পৌরসভা বা পৌররাজ যেটা বলা হয়, পঞ্চায়েত রাজ এবং পৌররাজ। পঞ্চায়েত 73 আর 74 হবে পৌরসভা, মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এছাড়া একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আসে 1976 42তম সংশোধনীর মাধ্যমে কি হয়? ভারতীয় সংবিধানে কি যুক্ত হয়েছিল? সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, এই শব্দ দুটো যুক্ত হয়, এবং ধর্মনিরপেক্ষ। ঠিক আছে, এই শব্দ দুটো আমাদের সংবিধানে যুক্ত হয় কবে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো যুক্ত হয়। এটা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? সবাই জানি আমরা, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট। ক মিনিট? 8 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, যদি 8 মিনিট থাকে সেটা আমরা 8 মিনিট করে দেবো, তাই তো? এবং এই সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ। ঠিক আছে, এবং পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ হলো
পৃথিবীর নিকটতম গ্রহ কী হবে? শুক্র। ঠিক আছে, তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ। পৃথিবীর নিকটতম গ্রহ কী হবে? শুক্র। ঠিক আছে, এবং সূর্য একটি নক্ষত্র, যার নিজস্ব আলো আছে। ঠিক আছে, এবার আরেকটা মনে রাখতে হবে, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 2 মিনিট। ঠিক আছে, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 2 মিনিট। পরবর্তী প্রশ্ন, লোনার লেক কোন রাজ্যে অবস্থিত? এটা বিভিন্ন হ্রদ নদ নদী থেকে এসেছে, আমাদের হ্রদ থেকে যে বিভিন্ন হ্রদ রয়েছে সেগুলো থেকে আমাদের কোশ্চেন এসছে। লোনার লেক, লোনার হ্রদ কোথায় রয়েছে? লোনার হ্রদ রয়েছে আমাদের কোথায়? মহারাষ্ট্রে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। লোনার লেক কোথায় রয়েছে? মহারাষ্ট্রে। এছাড়া খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেয়, সম্বল লেক, সম্বর লেক এটা কোথায় আছে? রাজস্থান। সম্বল লেক কোথায় আছে? রাজস্থান। ঠিক আছে, এছাড়া আমাদের মনে রাখতে হবে যে লোকটাক হ্রদ, লোকটাক লোকটক হ্রদ, লোকটক হ্রদ কোথায় আছে? মণিপুর। লোকটক হ্রদ বা লোকটাক লেক কোথায় আছে? মণিপুরে, লোকটাক। ঠিক আছে, এরপর ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কী হবে? উলার হবে। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, বৃহত্তম স্বাদু জল বা মিষ্টি জলের হ্রদ, স্বাদু জলের হ্রদ, বৃহত্তম স্বাদু জলের হ্রদ কী হবে? উলার। এটি কোথায় আছে? জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর। এছাড়া কী আছে? জম্মু কাশ্মীরে উলার আছে, ডাল লেক আছে। ঠিক আছে, এগুলো জম্মু কাশ্মীরে আছে, মনে থাকে যেন। এছাড়া উড়িষ্যায় কী আছে? উড়িষ্যা হচ্ছে চিল্কা হ্রদ, উড়িষ্যা চিল্কা হ্রদ, এটি লবণাক্ত জলের হ্রদ। ঠিক আছে, এবার আর্জেন্টিনার মুদ্রার নাম কি? বিভিন্ন মুদ্রা বিভিন্ন দেশের, এগুলো আমাদের জানতে হবে যে মুদ্রা, আর্জেন্টিনার মুদ্রার নাম কী হবে? আর্জেন্টিনার মুদ্রার নাম হবে পেসো। ঠিক আছে, আর্জেন্টিনার মুদ্রার নাম পেসো। আর্জেন্টিনার রাজধানী কোথায়? বুয়েন্স এয়ার্স। ঠিক আছে, এছাড়া এগুলো একটু মনে রাখতে হবে আমাদের, কিছু কোশ্চেন যেগুলো আসে। ডলার, ডলার কোথাকার মুদ্রার নাম? ইউএসএ, ইউএসএ মানে আমেরিকা। আমেরিকা মুদ্রার নাম কি? আমেরিকা যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম হলো ডলার। ঠিক আছে, এছাড়া আমরা জানি যে বিভিন্ন দেশ তাদের মুদ্রা, বিভিন্ন রাজধানী, এগুলো থেকে কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভিতরকণিকা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা এটি একটি ম্যানগ্রোভ অরণ্য। ভিতরকণিকা কী অরণ্য? ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে, ভিতরকণিকা একটা ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে, এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত উড়িষ্যা। এছাড়া পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য কী হবে? সুন্দরবন। এটি একটি জাতীয় উদ্যান, সুন্দরবন। ঠিক আছে, এই পশ্চিমবঙ্গে অবস্থিত সুন্দরবন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিচের কোন খেলাটি এসডা কাপের সঙ্গে সম্পর্কিত? অর্থাৎ বিভিন্ন খেলাধুলা এবং তাদের খেলার যে পুরস্কার বা কাপ ট্রফিগুলো থেকে প্রশ্ন এসছে। এসডা কাপ, এসডা কাপ কোন খেলায় দেওয়া হয়? এসডা কাপ দেওয়া হয় পোলো খেলায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসডা কাপ দেওয়া হয় পোলো খেলা। এছাড়া আমাদের মনে রাখতে হবে হকি খেলার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কাপ আছে। কী কী? আগা খান কাপ, আগা খান কাপ। ঠিক আছে, হকি খেলায় সুলতান আজলান শাহ কাপ, হকি খেলায় দেওয়া হয় সুলতান আজলান শাহ কাপ। ঠিক আছে, আজলান শাহ কাপ হকি খেলায় দেওয়া হয়। ঠিক আছে, এছাড়া ক্রিকেট খেলার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ট্রফি আছে। ক্রিকেট রঞ্জি ট্রফি, তাই তো, রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে দেওয়া হয়। এছাড়া সিকে নাইডু ট্রফি, সিকে নাইডু ট্রফি এটাও আমাদের ক্রিকেট খেলার সঙ্গে দেওয়া হয়। এবং ফুটবলের সঙ্গে কী কী কাপ আছে? ফুটবল খেলার সঙ্গে কী কী কাপ আছে? সুব্রত কাপ। ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। ডুরান্ড কাপ ফুটবল খেলার সঙ্গে দেওয়া হয়। ঠিক আছে, ডুরান্ড কাপ, ডুরান্ড কাপ, ডুরান্ড কাপ ফুটবল খেলার সঙ্গে দেওয়া হয়। তাহলে বিভিন্ন খেলাধুলা এবং তাদের সম্পর্কিত কাপগুলো আমাদের মনে রাখতে হবে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কি বাদ্যযন্ত্র সারেঙ্গির সাথে যুক্ত? অর্থাৎ সারেঙ্গি বাদ্যযন্ত্র নিম্নের কোন ব্যক্তি বাজাতেন বা কোন ব্যক্তি সম্পর্কিত? আমরা কি জানি আমজাদ আলী খান, তিনি কোন বাদ্যযন্ত্রের সম্পর্কিত? আমজাদ আলী খান তিনি সরোদ, তাই তো, আমজাদ আলী খান সরোদ। এছাড়া এখানে যে রয়েছে বিন্দা খান, এই বিন্দা খান বা বিন্দু খান ইনি হলেন সারেঙ্গির সঙ্গে যুক্ত। আমজাদ আলী খান কি? সরোদ, আমজাদ আলী খান সরোদ, তাই তো। পণ্ডিত রবিশঙ্কর সেতার, তাই তো। এছাড়া আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন খুব আসে, সানাই বাদককে? সানাই বাদক হলেন বিসমিল্লা খান, সানাই বাদক বিসমিল্লা খান। ঠিক আছে, এগুলো আমাদের জেনে রাখতে হবে।
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, এখানে একটু বুঝতে হবে, যদি বলে প্রথম মহিলা, প্রথম মহিলা, সেক্ষেত্রে আমাদের কী হবে, অ্যানি বেসান্ত হবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা যদি বলে সেক্ষেত্রে হবে অ্যানি বেসান্ত। তিনি কত সালে সভাপতি হয়? 1917 সালে। আর যদি বলতো প্রথম ভারতীয় মহিলা, ভারতীয় মহিলা, সেক্ষেত্রে আমাদের কি হতো, সেক্ষেত্রে আমাদের হতো সরোজিনী নাইডু। ঠিক আছে, প্রথম ভারতীয় বললে হবে অ্যানি বেসান্ত, প্রথম মহিলা হবে অ্যানি বেসান্ত 1917। আর যদি বলতো প্রথম ভারতীয় মহিলা, সেক্ষেত্রে কি হতো, সরোজিনী নাইডু। ভারতীয় বললে পারে, ইন্ডিয়ান বললে কি হবে, সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু 1925 তিনি। ঠিক আছে, তিনি কানপুরে সভাপতিত্ব করেছিলেন। তাহলে এখানে নাম দেখে আমরা বুঝতে পারছি, যদি বলতো ইন্ডিয়ান, ভারতীয়, তাহলে তো সরোজিনী নাইডু। আর যদি বলতো, যদি প্রশ্ন যেহেতু এসেছে প্রথম মহিলা, সেক্ষেত্রে কী হবে, অ্যানি বেসান্ত। তিনি কী ছিলেন, বিদেশি ছিলেন, অ্যানি বেসান্ত বিদেশি ছিলেন, তিনি ভারতীয় ছিলেন না। এছাড়া একটা প্রশ্ন খুব আসে যে মহাত্মা গান্ধী, আমাদের গান্ধীজি নামে পরিচিত মহাত্মা গান্ধী, একমাত্র একবারই তিনি সভাপতিত্ব করেছেন, জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। ঠিক আছে, কত সালে? 1924 সালে। কোথায় সভাপতিত্ব করেছিলেন তিনি? বেলগাঁও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তিনি বেলগাঁওতে সভাপতিত্ব করেছিলেন একবার, মহাত্মা গান্ধীজি। আর প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম জাতীয় কংগ্রেস সভাপতি করেছিলেন 1885, কী হবে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বোম্বাইতে। ঠিক আছে, বন্দ্যোপাধ্যায়, এটা একটু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নাইজেরিয়ার রাজধানীর নাম কি? দেখো, নাইজেরিয়ার রাজধানীর নাম কি? প্রশ্ন এ আছে, অপশান কি? আলজিয়ার্স। বি অপশান কি আছে? আবুজা। সি অপশান কি আছে? লাগোস। ডি অপশান কি আছে? নাইরোবি। এখানে আমাদের সঠিক উত্তর হবে, নাইজেরিয়ার রাজধানী হলো লাগোস। নাইজেরিয়ার রাজধানী কি হবে? লাগোস। আলজিয়ার্স কার রাজধানী? আলজেরিয়া। আলজেরিয়ার রাজধানী হচ্ছে আলজিয়ার্স। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স। ঠিক আছে, এরপর বি অপশানে কি রয়েছে? ডি অপশান নাইরোবি। নাইরোবি কি? কেনিয়ার রাজধানী, কেনিয়ার রাজধানী। ঠিক আছে, এছাড়া একটা মনে রাখতে হবে, আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইকুয়েডর। ঠিক আছে, কুইটো কার রাজধানী? ইকুয়েডরের রাজধানী হচ্ছে কুইটো, খুব ইম্পর্টেন্ট, ইকুয়েডরের রাজধানী হচ্ছে কুইটো। ঠিক আছে, এবং নরওয়ের রাজধানী কি? অসলো, এটাও মনে রাখতে হবে, নরওয়ের রাজধানী অসলো। নরওয়ের রাজধানী, খুব পরীক্ষা আসে, নরওয়ের রাজধানী কি হবে? অসলো, অসলো। ঠিক আছে, ইসরায়েলের রাজধানী কি? ইসরায়েলের রাজধানী কি? পরীক্ষা আসতে পারে আমাদের, ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম, জেরুজালেম। ঠিক আছে, এছাড়া ইরানের রাজধানী কি? ইরানের রাজধানী হবে তেহরান, তেহরান। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন দেশ 2024 সালে বিশ্ব পরিবেশ দিবস এর আয়োজন করেছিল? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5ই জুন। ক তারিখে পালন করা হয়? 5ই জুন। ঠিক আছে, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। ঠিক আছে, এবার কোন দেশ পালন করেছিল? আয়োজক কোন ছিল? সৌদি আরব। ঠিক আছে, এবার আয়োজক ছিল কোন দেশ? সৌদি আরব। এবং এবারের থিম কী ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বিশ্ব পরিবেশ দিবস এবারের থিম কী ছিল? আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার, আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেবার পরিবেশ দিবসের থিম কী ছিল? আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার। ঠিক আছে, এবং 2024 সালে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়ে গেল কোথায়? সৌদি আরবে। সৌদি আরবের রাজধানী কোথায়? রিয়াদ। সৌদি আরবের রাজধানী রিয়াদ, খুব ইম্পর্টেন্ট। সৌদি আরবের রাজধানী হলো কোথায়? রিয়াদ, রিয়াদ। ঠিক আছে, রিয়াদ। এবং সৌদি আরবের মুদ্রার নাম কি? রিয়াল, রিয়াল বা রিয়েল। ঠিক আছে, সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ এবং মুদ্রার নাম কি হবে? রিয়াল। ঠিক আছে, মনে থাকবে।